শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক নিয়ে। আজকের টপিক দিয়েছে আবার শাশ্বতী, ফিউ মিনিটস উইথ মির শাশ্বতী। তো শাশ্বতী এখন করতে পারছে না, কিন্তু টপিক দিচ্ছে। ও বলছে ওর কথা হচ্ছে ও টপিক দিয়ে আমাদের সাথে থাকবে, এটাও ভালো। আলোচনা করছে না, কিন্তু আমি না রোজ এদের জন্য অপেক্ষা করে থাকি জানো। আমি হয়তো আমার ওই সময়টা হয়তো হয় না, মানে তোমরা হয়তো আমাকে দেখে বুঝবে না আমি সারাদিন কি করি। লোকে মনে মনে ভাববে কি এমন হাতি ঘোড়া তুমি করো, 24 ঘন্টায় তুমি সময় পাও না ওদেরকে একটু ডাকতে। সত্যি পাই না সময়, মানে এখন একটা ফোন আসছে, যেই আমি ভিডিও করতে বসি অমনি আমার রাজ্যের ফোন আসে। তো যাই হোক, যেটা বলছি যে আমি ওদেরকে হয়তো আলাদা করে হয়তো মেসেজ করি না কি তোমরা ভিডিও দিচ্ছ না কেন। আমার না কী করে বোঝাই, আমি ছোট থেকেই না এরকম, মানে ওরকম জোর করতে পারি না। আমি আমার মেয়েকেও কোনোদিনও জোর করিনি, এটা করছিস না কেন, কেন করছিস না, আমি পিছনে পড়ে থাকতে পারি না। এক একজনের চরিত্র এক এক রকম, কিন্তু আমি না রোজ বসে থাকি মানে আশায়, দেখি তো হ্যাশট্যাগ আমরা সকলে আজকে আবার কেউ উকি দিল কি না, খুব ভালো লাগবে তাহলে, দেয় না এরা। তো যাই হোক, শাশ্বতী আমাকে বলেছে যে ও আমাকে আলাদা করেও মেসেজ করেছিল যে বয়স হচ্ছে, শাশুড়ি মা সত্যিই খুব অসুস্থ, শুধু অসুস্থ না, নানা রকম সমস্যা আছে শাশুড়িকে এবং দাদাকে দেখতে হয়, মাকে। এর থেকে বড় সেবা তো আর হয় না, মায়ের সেবা তো করতে পারছে, এটাই তো অনেক, মানুষ তো করতেই পারে না। তো কিন্তু তাও আমি বলবো এটা কোনো এক্সকিউজ নয় বয়স। আমি যদি বেঁচে থাকি আমি তোমাকে দেখাবো যে তোমার যা বয়স ওই বয়সেও করা যায়। তো আমরা যা বলি সেটা সবসময় যে হয় তা না, কিন্তু ওই যে বললাম বিশ্বাসটা করতে হয়, মানে জোর করে। ঠাকুর বলছে না জোর শোর করে, মানে এমনি হয় না, এমনি কিছুতেই হবে না। আর রাজ্যের মাথায় আসবে এইটা সেইটা নানা রকম, আমাকে পিছন থেকে টেনে ধরবে, আমার ওই যে ভিতরকার যে নিচু করে দেয় আমাকে, সেই ভয়, তারপর বিভিন্ন রকম জিনিস আমাকে করতে দেবে না, আমাকে কনসিস্টেন্সিতে থাকতে দেবে না। তো তাও বলবো যে সবাই তোমরা আবার করো। তো আলাদা করে ওরমভাবে বলা, বারবারই বলছি, আমার আর হয়ে ওঠে না সত্যি কথা। আর এই 1.5-2 বছর ধরে আমি তো কজই শিখিয়ে যাচ্ছি। তো আমার এটা মনে হয় যে সত্যি যদি আমি বিশ্বাস করে থাকি কাকে কজ বলে, তাহলে আলাদা করে আবার বলবো কেন, তাহলে তো প্রার্থনাতেই আমার আছে। তো যাই হোক, এটা তো ঘোর কলি না, এখানে এই কলি যুগে কিন্তু মানে রকম ফেরগুলো অন্যরকম, সেটা এক এক সময় এক এক রকম। তো যাই হোক, রোজ আশায় বসে থাকি, আশায় বসে থাকে চাষা, আমার অবস্থা হচ্ছে তাই, যে টুনটুন করে দ্বীপটা জ্বলছে। আর হ্যাশট্যাগ আমরা সকলের যে একটা স্বপ্নের মাধ্যমে, একটা স্বপ্ন নিয়ে আমি তৈরি করেছিলাম, আমি বলছি আজকে যে প্রায় 2 বছর হয়ে গেল, এই সেপ্টেম্বরে 2 বছর হ্যাশট্যাগ আমরা সকলে পূর্ণ হবে। কিন্তু যে একটা মারাত্মক একটা মহৎ স্বপ্ন নিয়ে তৈরি করেছিলাম, কি সেইটা মানে সেই যে প্রদীপটা জ্বালিয়েছিলাম এবং বাকিরা সবাই বিভিন্ন রকম হাওয়া থেকে যাতে নিভে না যায় সবাই এসে সেই হাত দিয়ে আড়াল করে ওটাকে ধরেছিল একটা সময়, কিন্তু আমাদের নিজেদের মধ্যেই নানা রকমের আছে না, তো সেই প্রদীপ প্রায় এখন নিভতে বসেছে। তো আমরা টুনটুন টুনটুন করে জ্বলছি। যাই হোক, মহৎ ইচ্ছে বলে, মহৎ ইচ্ছেতে ঈশ্বরের বাস। তো দেখা যাক কি হয়, চেষ্টা চালিয়ে যাব। এবং এটার সাথে আজকে এতগুলো কথা আমি কেন বললাম, এটার সাথে আজকের টপিকটা ভীষণ মানে একটা রিলেশন আছে। আজকের শাশ্বতীর দেওয়া মানে ফিউ মিনিটস উইথ মি চ্যানেলের শাশ্বতীর দেওয়া টপিকটা হচ্ছে, যখন জীবনে টাফ টাইম চলে তখন ঈশ্বরের ওপর ভরসা রেখে চলতে হয়। এটার পাশে একটা না সেমিকোলন মানে কমার পাশে আরেকটা কথা আছে। এই আমরা এটা হয়তো সাধারণভাবে বলি যে ঈশ্বরের ওপর ভরসা রেখে চলো, কিন্তু পরে একটা কমার পাশে মানে স্বামীজির বই যারা পড়ো, ঠাকুরের বই যারা পড়ো তারা জানবে, বা বিভিন্ন ধর্মেই বলা হয়েছে যে আমাদের ধর্মই তাই, একটা হচ্ছে বিশ্বাস আর একটা হচ্ছে কর্ম। তো প্রথমটা হচ্ছে বিশ্বাস চলে গেল, যে আমার যখন ঠাকুর না করুক টাফ টাইম চলে তখন ঈশ্বরে বিশ্বাস রেখে চলো। আর কমার পরে হচ্ছে সেকেন্ড অধ্যায়, সেটা হচ্ছে কর্ম করে চলো। একটা হচ্ছে বিশ্বাস রেখে চলো, আর একটা হচ্ছে মানে ঠাকুর বলছেন এক হাতে খুঁটিটা ধর আর এক হাতে পাখা, তাহলে পড়বি না। এবার কথা হচ্ছে যে আমি আমার মূল বিষয়ে যাচ্ছি। ঘোর কলিযুগ, তো
কলিযুগে না বোঝানো মানুষকে খুব কষ্ট। মানে আমাকে কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না যে মানে আমাদের এই যে এত বড় বড় মানুষ, এনারা কিন্তু ওনাদের জীবন দিয়ে বুঝিয়ে দিয়ে গেছেন এবং সব কিছু বলে দিয়ে গেছেন আমাদের, কিন্তু কোথাও যেন আমরা ঠিক মতো সেগুলো ধরতে পারি না। যেরকম এই যে যখন টাফ টাইম চলে, আমি আমার কথাই বলছি, আমার কিন্তু ফিল্ড উইথ টাফ টাইমস। মানে আমার বাবা মার কাছে যখন ছিলাম, মা বাবা আমাকে সেই বলে না, সে তুলোয় মুড়িয়ে রেখেছিল। দুই মেয়ে, মানে বাবা মার একেবারে মানে মা একটা অদ্ভুত কথা বলতো। মা বলতো মা বলতো তুই আমার 5 ভরির বালা আর দিদি হচ্ছে 10 ভরির বালা। তো তখন বড় হয়নি, তাহলে আমি তখন প্রশ্ন করতাম, তখন তো শিশু ছিলাম, বুঝতে পারতাম না, তাহলে বলতাম আমি কেন 5 ভরি, ও কেন 10 ভরি, আমরা দুজনেই কেন 10 ভরি না, বা কেন আমি 10 না কেন ও 5। তখন আমি সত্য যুগে ছিলাম হয়তো, যাই হোক, এটা মজা করে বলছি। কিন্তু মা আমাদের এরকম করে আদর করতো যে মা বাবার কথা ভাবলেই না, সত্যি সবার না একরকম জীবন হয় না। না, আমি তো সারা জীবন মা বাবাই করে চললাম, মানে জীবনটাই প্রায় সব কিছুতেই, যার জন্য মা বাবার কথাটাই বোধহয় প্রথমে আসে। তো যেটা বলছিলাম যে ওরকম আদর করতো যে তুই আমার 5 ভরি, গৌরী মানে আমার দিদির নাম, ও আবার 10 ভরির বালা, মানে এরকমভাবে মা বাবা বড় করেছে। কিন্তু তারপর যখন আমরা জীবন সমুদ্রে ভাসতে মানে শুরু করলাম, তখন কিন্তু বিভিন্ন রকম টাফ টাইমের আমরা পা দিলাম। তো জানি না তোমরা জ্যোতিষ বিশ্বাস করো কিনা, আমি যেরকম সব বিশ্বাস করি, সব আমি জানি না হয়তো অতটা, কিন্তু আমি সব কিছু বিশ্বাস করি। তো খুব বড় একজন নাম করা জ্যোতিষী, তার নাম পারমিতা। আমি এই গল্পটা বলেওছি তোমাদের। বিয়ের আগে আমার মা খুব জ্যোতিষে বিশ্বাস করেন, মানে হেন জায়গা নিয়ে আমার মা যেতেন না, একটু কিছু হলেই দৌড়তো মা জ্যোতিষের কাছে। দিয়ে এবার ওই পারমিতার কাছে নিয়ে গিয়েছিল এবং দেখে বলেছিল এই সময় যদি বিয়ে হয় তোমার মেয়ে সংসার করতে পারবে না। তো যাই হোক, সেটাই বলছি যে টাফ টাইম তো ছিল, মানে মারাত্মক টাফ টাইম। কিন্তু কথা হচ্ছে ওই যে বিশ্বাস আর কর্ম, এই দুটো। আজকে যেরকম যে যখন টাফ টাইম চলে তখন ঈশ্বরে বিশ্বাস করে পথ চলতে হয়, ওটা হচ্ছে বিশ্বাস আর কর্ম। আমি চুপ করে থোড়ি বসে থাকবো, বিশ্বাস ভগবানকে আসবে, ভগবান তাকেই হেল্প করে যে এগোয়, যে 1 পা এগোয় ভগবান তার 10 পা তাকে এগিয়ে দেয়। আমি এমন সময় পড়েছি, মানে এমন টাফ টাইম হয়েছে যখন চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকার কথা, কিন্তু চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকিনি, ভগবানের বিশ্বাস করে তার নাম স্মরণ করে লেগে পড়েছি। মানে কি, ওটা হচ্ছে সেকেন্ড পার্ট, কর্ম। মানে বিশ্বাস আর কর্ম এই দুটো কন্টিনিউয়াসলি করে যেতে হবে। আমি 1000 জ্যোতিষীর কাছে যাই, আমি 1000 প্রদীপ জ্বালাই, সারা শরীরটা আমি প্রদীপে মুড়িয়ে ফেলি, আমার কিছুই ভগবান কিন্তু এসে করে দেবে না, কেননা ভগবান আমার বুদ্ধিমত্তা, ভগবান আমার কর্ম করার মতো ক্ষমতা আমাকে দিয়ে রেখেছেন। তো সেটা করতে হবে। কাজেই যখন টাফ টাইম চলে তখন আরও বেশি করে কর্মে বিশ্বাস রাখতে হবে। তো সেটা বলতে গিয়ে আমি আমার জীবন তোমাদের অনেকবার মানে খোলা খাতার মতো বিভিন্ন রকম সময় বলেছি যে যখন কলকাতায় থাকতাম তখন টাফ টাইমের সময়গুলো মা বাবাকে কাছে পেতাম, কেননা ওনারা অনেকটা সাপোর্ট দিয়ে দিতেন, মেয়ে ছোট ছিল, সামাল দিতে পেরেছি। কিন্তু বম্বেতে আসার পর তখন তো একা, তো সেই সময় যে টাফ টাইমগুলো, স্পেশালি আমার ক্ষেত্রে টাফ টাইম, আমার মানসিকভাবে আমি মারাত্মক দুর্বল হয়ে পড়েছিলাম। আমি ভেবেইছিলাম যে আমি আর কোনোদিনও কিছু করতে পারবো না, কেননা এখানে আমার ভাষার প্রবলেম, আমি ল্যাঙ্গুয়েজ জানতাম না, না হিন্দি না ইংরেজি কিছুই জানতাম না। কিন্তু অদম্য একটা বিশ্বাস এবং একটা কর্মের প্রতি একটা প্যাশন ছিল, রোজ ঘুম থেকে উঠতাম কিছু করব। তো ঠাকুরকে, আমার মা ঠাকুরের খুব বড় বড় দুটো ছবি আছে, মানে পট, যাতে আমি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং শ্রী মায়ের তোমার চা রেখেছি। তো সেই যখন বুঝলাম যে না, আমি অনেক চেষ্টা করেও কলকাতায় আমি আর যেতে পারবো না, আমাকে এখানেই থাকতে হবে, যেমন করে হোক আমাকে তখনও মা অনেক জ্যোতিষীর কাছে গেছে, দেখেছে যে কলকাতায় ফিরবো কিনা, সবাই বলেছে যে না, বম্বেতেই থাকবে, ভালোই হবে, বম্বেতে থাকলে কোনো ক্ষতি হবে না, ভালোই হবে।
তো যাই হোক, এইরকম ভগবানকে তারপর বুঝলাম যে না, নিয়ে আসতে হবে, আমি একা পাচ্ছি না। তখন নিয়ে গেলাম উড়িয়ে ঠাকুর আর মাকে, প্লেনে করে মা ঠাকুরকে নিয়ে এলাম। কিন্তু আলমারি এখানে তখন তৈরি হয়নি, একটা কাবার্ড মতো ছিল, সেই কাবার্ডে তালা লাগাতাম, মানে দমের কষ্ট হবে ঠাকুরের, তাই ওটাকে খুলে রাখতাম যতদিন না আসন হচ্ছে। তারপর প্রসেনজিৎ আস্তে আস্তে এখানে আমার সবই করে দিয়েছে, তখন আমি নেই। তো ওখানে রোজ আলমারিটা কেমন করে খুলে ঠাকুরকে রোজ বলতাম যে পথ দেখাও, পথ দেখাও। কারণ আমি চুপ করে বসে থাকতে পারি না, এটা আমার অদ্ভুত চরিত্র। ওই চুপ করে বসে টিভি দেখা বা পারি না, আমাকে রাস্তা দেখাও, আমায় রাস্তা দেখাও। অদম্য বিশ্বাস, ওইরকম টাফ টাইম, মাথা প্রায় আমার সমস্ত চুল পড়ে যাচ্ছে, মাথা যন্ত্রণা, কেননা তখন ওই যে আমার রোগটা তখন একেবারে মানে চাঁড়া দিয়ে উঠেছিল, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। ভয় পেতাম, মানে তোমাদের সব বলি বলে বলছি, ভয় পেতাম, মানে কিসের ভয় পেতাম জানি না, ভয় 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 থাকতাম, একটা ভয় চেপে ধরছিল। সব কিছুই মানুষের মন, কিছু করতে মানে কিছু অত ভালো ব্যবসা, অত ভালো রোজগার সমস্ত ছেড়ে সবাই বোঝাতো আমাকে যে মেয়ে ভালো পড়াশোনা করছে, স্বামী ভালো চাকরি করছে, এতদিন তো করেছিস, এখন বিশ্রাম নেই। মন সায় দিত না। আমি ভাবতাম যে আমি তো অনেক স্বপ্ন আমার বাকি, অনেক স্বপ্ন। এই আমি একটু করে বিশ্বাস, যখন টাফ টাইম চলে তখন তার ওপর বিশ্বাস যে আজকেও তুমি কিন্তু রাস্তা দেখালে না, আজকেও রাস্তা দেখালে না, রাস্তা দেখাও, রাস্তা দেখাও। আর এই সকাল হলেই একটা এখানকার যে পেপার, সে পেপার নিয়ে বসতাম, এই করতে 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 রোজ, কোনো দিন ভাবিনি যে আমার আর হবে না। তো রোজ মনের মধ্যে একটা মন দ্বিধা, মানে ভাগাভাগি হয়ে গেছিলো। একটা মন আমায় বলতো যে আর হবে না, এবার হয়ে গেছে তোর যা করার, এবার তুই বাড়িতে বসে যা। আরেকটা মন আমার বলতো যে কর্ম, কাজ কর। তো সেইভাবে ধীরে 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 আমি দেখলাম যে একটার পর একটা দরজা খুলতে গেল। এক্সিবিশন এখানে, মানে গুজরাটি মহল, এখানে বাঙালিদের ঢোকা খুব টাফ। তো সেই রাস্তা হলো, রোজ মানে নানাবিধ পেপার নিয়ে বসতাম বা বিভিন্ন রকম চেষ্টা করতাম। মাম্মা আমাকে খুব হেল্প করেছে, অনেক ফোন নাম্বার জোগাড় করে দেওয়া। আরে তাদের সাথে কথা বলবো কি, বেশিরভাগ তো তারা ইংরেজিতে কথা বলে, আমি তো 2 কলম বলেই আমার হয়ে গেল, তারপর আর বলতে পারতাম না। কিন্তু ওই বললাম, মারাত্মক টাফ টাইম, মারাত্মক, মানে আমি সব কথা তো এরকম বলা যায় না, বিভিন্ন রকম কমিটমেন্টস থাকে না, সব কথা স্বামীর কাছে হাত পাতা। নিজে একটা এত বছর রোজগার করেছি, সেইটার একটা ছিল যে একদম জিরো, মানে একটা ছাড়, কিছু কিনতে গেলেই প্রসেনজিৎকে বলা, ততদিনে আমার নিজের কাছে যা ছিল সব সে খরচা হয়ে গেছে। কেননা আমার কারিগরদের পেমেন্ট বাকি ছিল, আমি তো ভাবিনি এই বুড়ো বয়সে হঠাৎ করে আসবো। মারাত্মক টাফ টাইম। কিন্তু সেই সময় আমি ধীরে 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 কর্ম করে 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 করে, ওটাই আমি আমার জীবন দিয়ে দেখেছি যে যারা কাজ করে না, যারা কাজ, মানে আমি বলছি সবাই তো আর একরকম কাজ করে না, মানে কিছু করে, আমি করি না, আমি হাল ছেড়ে দিয়েছি না। যেরকম সমুদ্রে বলে না যে যখন ঝড় উঠলো, টাফ টাইম, তখন ঈশ্বরকে বিশ্বাস রেখে তার নাম জপ করতে করতে যেদিকে স্রোত তোমায় বয়ে নিয়ে যাচ্ছে সেই দিকে তোমাকে গিয়ে করতে হবে। তুমি যদি বডি ছেড়ে দিয়ে বসে থাকো তাহলে হবে না। ওটাই আমাদের জীবন, আমাকে কর্ম করতে হবে, হাত পাটা চালাতে হবে আমাকে। তো এই করতে 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 আস্তে আস্তে রাস্তা, একটার পর একটা রাস্তা খুললো। মানে যারা বড় বড় অর্গানাইজার্স, তাদের সাথে কথা বললাম। প্রথম এক্সিবিশন এখানে আমি করলাম যেখানে, ও বাবা, সে তো বিশাল বড়, সেই টাকাও প্রসেনজিৎই দিল। দিয়ে আমি বললাম যে আমাকে একটু সুযোগ দাও, আমি তোমাকে টাকাটা দিয়ে দেবো। তো সত্যি কথা বলতে আমি ওই কর্মে বিশ্বাস করে অত বড় এক্সিবিশন কোনোদিনও করিনি। 2 দিনের এক্সিবিশনে যা টাকা নিল, কিন্তু অদ্ভুতভাবে, হয়তো কথাটা সেভাবে, হয়তো কথা বললে আরও ভালো হতো, মানে কাস্টমার্সদের সাথে কথা বলে। আমি তো তখন, মানে ওরা হয়তো আমার বোবাই ভেবেছে, ইয়ার্কি মারছি, কিন্তু কথা খুব একটা বলিনি, কিন্তু ভালো আমার বিক্রি হলো। আশেপাশে তাকিয়ে শিখলাম যে একটা নোট বই রাখতে হয়, যখন কাস্টমার্সরা আসে যারা কেনে, তাদের কাছে নোট বইটা দিয়ে তাদের, মানে যদি তারা ইন্টারেস্টেড হয় আমার সঙ্গে যোগাযোগ, তাহলে ফোন নাম্বার এসব রাখতে হয়। তো সেগুলো আস্তে আস্তে শিখলাম। তারপরে কত কি শিখতে শুরু করলাম নতুন করে, আবার একটু একটু করে সুস্থ হতে, মনটা আবার সুস্থ হতে শুরু করলো। মানে একটু একটু কাজ করতে শুরু করেছি, একটু একটু করে আবার গয়না, তখন তো শাড়ি টাড়ি কিছু করতাম না, তখন গয়না বিয়ে করতাম,
গয়না বানাতাম দক্ষিণাপনে, যে গয়নাগুলো আমার বাঁধানো, শুধু বাঁধাতে মানে এরকম করে বাঁধিয়ে যে রেডি করে দিই, সেগুলো তো আমার 70 টাকা করে নিত, সেগুলো কিনা 250 টাকা করে। কিন্তু ওই বললাম মনে মানে একটা গয়নার দাম বেড়ে যাচ্ছে, যখন আমি পুরো র ম্যাটেরিয়ালস দিয়ে বাঁধিয়ে রেডি করছি, তখন কলকাতায় যে দাম, এখানে তার দাম মারাত্মক। কিন্তু যখন দেখলাম যে এক্সিবিশনসে এখানে রেটও আলাদা, এই শিখলাম। তো ধীরে ধীরে বলছে না, যেখানে যেরকম সেখানে সেরকম। তো একবার এরকম গেছি, বিক্রি প্রথম দিনের কথা বলছি, একদম সেল নেই, এদিকে এত টাকা ইনভেস্টমেন্ট, মানে যেখানকার কথা বলছি সেখানে 3 দিন এক্সিবিশন। ওই ওয়ার্লি বলে একটা জায়গা আছে, ওখানে সিদ্ধিবিনায়কজির মন্দিরের পাশেই, খুব নাম করা হল, বেশ কিছু মাস পরে। তো ওখানে 3 দিনেই ভালো যদি আমার ঠাকুরের কৃপায় সেল হয়, তবে আমার ঠিক হবে। প্রথম দিন প্রায় 3টে 3:30 বেজে গেছে, কোনো সেল নেই। তো ভেতরে একটা টাফ টাইম, বলছে না টাফ টাইম, অতগুলো টাকা। দেখো আমরা তো মধ্যবিত্ত, কত টাকা আমি হবে আমার, এটা পারলাম না এক্সিবিশন, আবার ঘর থেকে টাকা দিলাম পরের, ওরমভাবে তো হয় না। আবার তার মানে ব্যাক টু দ্য সেম, মানে মানে প্যাভেলিয়ন, মানে যেখান থেকে শুরু করেছিলাম। আমাকে হারলে চলবে না, ঈশ্বরের বিশ্বাস আর কর্ম করে গেছি। তো করতে একজন এসছে, সেটাও একটা মজার কথা তোমাদের বলছি। বাজিগার বলে একটা সিনেমা এসেছিল শাহরুখ খানের, তাতে শাহরুখ খান একজনকে মেরেছিল, মানে আমরা জানি যারা দেখেছি, এবং তাকে একটা সুটকেসে ভরে রেখেছিল, আমার এক্স্যাক্টলি মনে নেই, একটা সুটকেসে ভরে রেখেছিল। সেই যে মেয়েটা মিষ্টি মতো দেখতে, ও এসছে ওই প্রভাদেবীর ওই এক্সিবিশনে, যেই আমি তো ওকে দেখছি, আমার ব্যবসা মাথায় উঠে গেছে তখন। যাই হোক, তো ও আমাকে এসে জিজ্ঞাসা করছে যে, একটা নাম মনে করতে পারছি না, জানতাম নামটা। তো ও আমাকে এসে জিজ্ঞেস করছে, হিন্দিতেই জিজ্ঞেস করছে যে পায়ের মল, মানে আমরা যেটা তোড়া বলি বা নুপুর বলি, ওরম নয়, ওটা এই অ্যাঙ্কেল কি বলে, আমি ওগুলো খুব একটা করি না, যাই হোক ওরম আছে কিনা। তো আমার কাছে ছিল, তিনটের মতো ছিল আমার কাছে। তো আমি দেখালাম ওকে, তখন হচ্ছে না আমি একটা চাই। আমি না অবাক হয়ে গেছি, একটা পা তো ঠাকুর দুটো দিয়েছে, একটা পড়বে, মানে ওটা যদি হতো তাহলে আমার ফার্স্ট বোন, মানে সেলটা প্রথম শুরু হতো। কেননা সেল না হওয়াটা মারাত্মক, সবার হচ্ছে, আমার হচ্ছে না। তো কেননা তখন আমি না প্রাইসিংটা জানতাম না, অতটা মার্কেট সার্ভেও করিনি। তো চলে গেল, নিল না। পাশে আমাকে কাশ্মীরি ভাই, ওরা বাইরে থেকে আসে, হায়দ্রাবাদ থেকে আসে, ওরা আমাকে বলছে এসে, দিদি, আমাকে পরের দিকে ওরা আচ্ছিওয়ালি দিদি বলতো, এসে বলছে, দিদি তুমি দিলে না কেন ওকে, একটা দিলে না, কারণ একটা দিলে তোমার সেটটা ভেঙে যাবে। বলছে আরেকজনকে আরেকটা দিয়ে দেবে। আমি মানে বলছি, কাস্টমার যেটা চায় তাকে দিতে হয়। আমি যে আমার তো বলছে সেট ভাঙো, ওই রকম কাস্টমার তুমি আবার শিখলাম। তারপরে যখন এরকম রো আছে, তো বড় বড় এক্সিবিশনসে তোমরা নিশ্চয়ই জানো, অনেক রো, ঘুরতে আবার এসছে রোতে, তখন আমি এক্সকিউজ মি বলে ডাকলাম, এলো, তখন আমি তাকে ওই আমার প্রথম, মানে তোমরা শুনলে অবাক হয়ে যাবে, মানে দুটোর যা দাম, একটা ওই কাশ্মীরি ভাই আমায় শিখিয়ে দিল যে এর থেকে 25% তোমার কমিশনে, মানে ইয়েতে চলে যাবে, এইভাবে ও আমায় হাতে করে শিখিয়ে দিল। দেখো, তো বলছে না যে ঈশ্বর তাকেই শেখায় যার ইচ্ছে থাকে, অদম্য ইচ্ছে। মানে প্রসেনজিৎ অফিস থেকে ফোন করেছে, অনেক হয়েছে ব্যবসা, এবার আরাম করো, এরকম, আমি তোমার যা লাগবে আমি এরকম। আমি তো ভবি বলার না, আমি নিজেকে করতে হবে। বলছে এই কাশ্মীর ভাইটা আমার শিখিয়ে দিল যে এইভাবে প্রাইসিং করতে হয়। তারপর আস্তে আস্তে শিখলাম। মানে শুনলে তোমরা অবাক হবে যে, মানে অ্যাঙ্কেল কি বলে মনে করতে পারছি না, কি বলে ওগুলোকে, অ্যাঙ্কেল কি, মোটমাট আমরা বাংলায় যেটাকে নুপুর বা তোড়া বলি, বিভিন্ন কায়দার নানা রকম। তো একটা সেটের মানে জোড়ার যা দাম, ওই একটা বিক্রি করে 1 পায়ে পড়বে। উমা সে পড়ে ফেললো ওখানে, বড় বড় আয়না দেওয়া, সে ওখানে পড়ে ডিং করে চলে গেল। একটা যে থাকলো, পরদিন কেউ একজন নিয়ে আবার সে এসে চাইলো অ্যাঙ্কলেট। এবার মনে পড়েছে, কিছু না মনে থাকে না আজকাল, ভুলে যাই। অ্যাঙ্কলেট, ওটাকে অ্যাঙ্কলেট বলে। এখন অ্যাঙ্কলেট আমি খুব একটা করি না, কারণ আমার না এগুলো খুব খারাপ লাগে। এখানে বেশিরভাগ ওই একটা তো হয় না, জোড়া সেট ভেঙে বিক্রি, এবং বিক্রিটা যে হলো ওই দুটোর একটা, ওই দুটোর দাম ওইভাবে প্রাইস। বিলটা যে কাটলাম, বিল কাটতেও তো জানতাম না,
কলকাতাতে থাকতে তো কোনোদিনও বিল টিল নিয়ে করিনি ওরকম। এখানে বিল দেয়, 1 2 3 তিনটে করে বিল দেয়। একটা কাস্টমারের কাছে যাবে, একটা যে এক্সিবিশন মানে যে অর্গানাইজার তার কাছে, আর একটা আমার কাছে, 3টে বিল, ভিতরে কার্বন কপি দিয়ে। কিছুই তো জানতাম না, শিখলাম। শিখতে 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 করতে ওই রকম টাফ টাইম আস্তে 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 ঘুরতে শুরু করলো। তারপরে তো শিখে গেলাম, ল্যাজ গজিয়ে গেল। তারপর আবার অন্যরকম সমস্যা, সে না হয় আরেকদিন তোমাদের বলবো। তো অদম্য, কোনোদিন বলিনি যে না আমি তো পারি না, বা এরকম চেষ্টা চালিয়ে গেছি, যেন মনে হয় আমি কত দিনের জানা। তো আসলে ভিতরে কিন্তু কিছুই জানতাম না, ধাক্কা খেতে খেতে শিখেছি। তবে হ্যাঁ, এটা আমি আমার জীবন দিয়ে বুঝেছি যে টাফ টাইমে ভগবানের নাম এবং নিজের কর্মটুকু করে যাও, যেদিকে আমাকে স্রোত নিয়ে যাচ্ছে হাসি মুখে। মানে অনেকে আছে না যে কিছুতেই তারা খুশি না, মানে হাজার জীবন যাই আসুক না কেন তারা কিছুতেই খুশি হবে না। তাহলে বলে যে যতটুকু তুমি পাচ্ছ, আজকেই সকালবেলা আমি একটা পড়ছিলাম এবং কারোর সাথে শেয়ার করছিলাম যে কোনো মানুষ আছে দেখবে কিছুতেই খুশি না, তার ফলে তার জীবনে সমস্যা ঘিরে ধরে, মানে তার জীবনে যতটুকু ছিল সেটাও চলে যায়। তো ওটাই বলছি, টাফ টাইমও যখন আসবে না, সেটাকেও হাসি মুখে, সেটাকেও, ওটাও আমার জীবনেরই, সেটা যারা উতরে যেতে পারে তাদের জীবনটা সুন্দর হয়। তো সেটাই বলছি যে আজকে টপিকটা খুব সুন্দর, যে হ্যাঁ মানে একদম সত্যি, যখন টাফ টাইম আসে তখন ঈশ্বরে বিশ্বাস রেখে চলতে হয়। কিন্তু ঈশ্বরে বিশ্বাস রেখে পুজো আর্চা করে আমি বাড়িতে বসে কাঁদলাম, আমার কপাল খারাপ এই বললাম, ওটাকে ঈশ্বরে বিশ্বাস বলে না। অন্য কিছু বলতে পারে, ওটাকে ঈশ্বরে বিশ্বাস বলে না। একদিকে আমি ঈশ্বরে বিশ্বাসও করি, আমি আবার আমার ভাগ্যকে দোহাই, কারণ ভাগ্যটা তো তাঁরই দেওয়া, তা আমারই কর্মের ভিত্তিতে ঈশ্বরই লিখে দিয়েছেন। তো সেটাকে মেনে নিয়ে হাসি মুখে পথ চলা। তো সেটাই বললাম, আমার লাইফটা ফিল্ড উইথ টাফ টাইমস, মানে একটার পর একটা, যার ফলে না একটু ভিতরে ভিতরে তো ক্লান্তি এসছে। হ্যাঁ, কেউ কেউ হয়তো বলে তুমি আমাকে একটু যোগাযোগ করলে না। আমার এখন এমন হয়েছে না যে আমার একটা সেকেন্ডও আর ওই শুধুমাত্র আমার এই পড়াশোনা বা কারোর সঙ্গে বসে একসাথে পড়া, বা সামনে আমাদের একটা পরীক্ষা আসছে সেইগুলো নিয়ে, এইসব নিয়ে কখন যেন দিন কেটে যায়। ব্যবসা, লোকজন আসছে, এগুলো সব আমার নিজের। তারপর আমার একটা ক্যান্টিন আছে, এইসব করতে গিয়ে টাফ টাইমটা কিন্তু বারবার আসে আমার জীবনে, কারণ ওটা একটা প্যাটার্ন, মারাত্মক হেড অন টাফ টাইম। কিন্তু ওই ট্রেনিংটা হয়ে গেছে, সেটা মনটাকে আমি বুঝিয়ে দিয়েছি। জীবনে যা টাফ টাইমে আসুক না কেন, ভগবানের বিশ্বাস এবং নিজের কর্মটা মারাত্মকভাবে করতে, আমার রোজকার কর্ম, আমার কনসিস্টেন্সি, আমার যা কিছু, সেগুলো আমাকে করে যেতে হবে। তো এটার মধ্যে আরেকদিন একটা অন্য টপিক দিয়ে এটা নিয়ে আলোচনা করবো, যে কর্মটা আমরা করবোটা কি। সবাই তো ব্যবসা করি না, মানে ভালো কর্মটা কি, মানে একটা কর্মের মধ্যে থাকতে হবে। কর্ম তো আমরা ঘুম থেকে উঠে যে নিঃশ্বাস নিই, সেটাও কর্ম। তো সেটাই বলছি যে আমার জন্য আমি বললাম যে এই দুটো আমি বিশ্বাস করি, মানে একদম স্বামীজি বা ঠাকুরের কথা বা বড় বড় মানুষের, মানে বড় বড় অবতার পুরুষ যারা বলে গেছে যে বিশ্বাস এবং যেরকম গিরিশ ঘোষের কথা, গিরিশ ঘোষও বলেছিলেন যে আমি পারবো না নাম, তুই দুবারও পারবি না মায়ের নাম করতে, না আমি পারবো না। যে কোন লেভেলে তার কর্মের প্রতি, গিরিশ ঘোষের কর্মের প্রতি কর্মটা তো উনি করতেন, এবং তার ফলে ঠাকুর নিজে বললেন যে ঠিক আছে তোকে করতে হবে না, আমি তোর বকুল মানিলাম। সেরকম বলছে যে যারা ঈশ্বরে বিশ্বাস করে নিজের কর্মটা করে, বসে থাকে না বা ভুল কজ করে না, মানে অন্যের উপর প্রত্যাশা, অন্যের উপর এসব করে না, তাদের বলছে এমনও হয়, আমি দেখেছি আমার জীবনে ঈশ্বর কি ওরকম ঈশ্বরের চেহারায় এসেছেন, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মানুষের চেহারায় আমার জীবনে এসেছেন। মানে সব কথা বলা যায় না বলে বলতে পারি না, কিন্তু খালি ফর্মুলাগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি, যেগুলো আমি আমার জীবনে আজও এতটা বয়স হয়ে গেছে এখনও পালন করি। সেটা হচ্ছে যত টাফ টাইম তত কর্ম বাড়াও, আর তত মানুষের কথা ভেবে প্রেয়ার করো, মানে ফোকাসটা চেঞ্জ করা। মানে আমার ফোকাসটা হচ্ছে আমার টাফ টাইম, আমার কষ্ট, এটাকে সরিয়ে ওই টাফ টাইমের মধ্যে যদি আমরা অপরের জন্য ভাবতে পারি, তাহলে মারাত্মকভাবে কিন্তু জীবনটা পরিবর্তিত হয়। তো যাই হোক,
ভালো থেকো তোমরা সবাই। আর আর কি বলবো, আর আজকে আর কিছু বলার নেই, আবার কালকে দেখা হবে। আর সুন্দর সুন্দর টপিক দাও অন্তত, যেরকম শাশ্বতী আমাকে বললো যে আমি দিতে পারছি না, আমি টপিক দিয়ে তোমাদের সাথে থাকবো, সেরকম অন্তত তোমরা টপিক দিয়ে সাথে থাকো। তো না হলে আমাদের প্রদীপ ওই টিম 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 করে জ্বলবে। সবাইকে বলছি, সবাইকে, যাদের চ্যানেল আছে, যারা আমাকে দেখো, এড়িয়ে যেও না। যেন ফেসবুকে বলে না, মায়ের ছবি দিয়ে এটা শেয়ার করো, এড়িয়ে যেও না, ওরকম বলছি। হ্যাশট্যাগ আমরা সকলের অন্তত তোমরা আলোচনা যদি নাও করো, অনেকে দেখো আমি জানি, আমি টের পাই, প্রার্থনা করি তো টের পাই। তো কিচ্ছু ম্যাজিক নয়, সবাই পারবে সেটা। তো অনেকে দেখো, তাদেরকেও বলছি আজকে, কেননা এই যে ভালো একটা মহৎ কাজ, এই যে আমরা রোজ বক বক করছি সবাই মিলে একই বিষয়ে, সবাই কথা বলছি, তো এটাতে না একটা আলো ছড়ায়, সে আলোটা একদম কমে গেছে। তোমরাও আসো, তোমরাও জয়েন করো, আর এই সমস্ত ভুল ভ্রান্তি সব সরিয়ে আনো। ওগুলো না আমাদের কর্মটাকে খারাপ করে না। তো কে বললো, কে নেমন্তন্ন করলো না করলো কোনো দরকার নেই, রঞ্জনাদি কেউ না। হ্যাঁ, এই হ্যাশট্যাগ আমরা সকলে তোমাদের সবার, তোমরা আসো, ভিতরকার সমস্ত ভালো লাগা না লাগা সরিয়ে মনে করো এটা একটা বড় মহৎ একটা প্রদীপ জ্বলছে, যেখানে সবাই আমরা আলোচনা করছি। অল্প ছোট্ট করো, কিন্তু করো। আর তাতে কি হবে মানুষের, আর নিজেদের এক্সপিরিয়েন্স বলো। এমনি ফর্মাল কথা না মানুষ শোনে না, মানে জ্ঞানের কথা যাকে বলে, একটু নিজেদের এক্সপিরিয়েন্স, নিজেরা কিভাবে সেগুলো বলো, টপিক দাও, তাহলে প্রদীপটা একটু 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 করে আলো দেবে। কোথাও তো একটু কজ দরকার। তো সবাই ভালো থেকো খুব, আর যে যেখানে আছো কজে থেকো। টাটা।